হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট ও ফাংশনের 3 নম্বর লেকচারে কমপ্লিট করব। অর্থাৎ এর আগে আমরা অন ও টু এই দুইটা লেকচারে আমরা সেট রিলেটেড যত বেসিক ছিল সেগুলো কভার করছি। তো আজকে যে 3 নম্বর লেকচার সেটা হচ্ছে যে ফাংশন রিলেটেড যত বেসিক আছে সেগুলো কভার করব, এবং পরবর্তীতে এই সেট ও ফাংশন অধ্যায়ের উপর ভিত্তি করে সিকিউ প্লাস এমসিকিউ যতটাই বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো আর কি কভার করব। তো আজকের ক্লাসটা হচ্ছে অনলি ফর বেসিক, যেটা হচ্ছে কিনা ফাংশনের উপর নেওয়া হবে। এর আগে 1 নম্বর আর 2 নম্বর লেকচারটা ছিল শুধু সেটের উপরে। তো ফার্স্ট টপিক হচ্ছে কি অন্বয়। এখানে অন্বয়ের একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা কি? যেমন এ ও ভি দুইটি সেট হয়, যদি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ। তাহলে এটা কিরকম হইতে পারে? যদি আমরা একটা সেট এখানে লিখি, যেমন এ সেট যদি ইকুয়াল টু আমরা 1, 2 লিখি, এবং বি অপর একটা সেট যেটা কিনা আমরা ধরতে পারি 3, 4, অর্থাৎ দুইটা সেট আমরা লিখে ফেললাম। এখানে বলছি কি এ ও বি দুইটি সেট হয় তবে সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ। এখন কার্তেশীয় গুণজ আমরা 2 নম্বর লেকচারে লাস্টে কভার করছি। তোমরা যারা এটা না পারো তারা 2 নম্বর লেকচার দেখে আসতে পারো যে কার্তেশীয় গুণজ কিভাবে করে। অর্থাৎ এটার কার্তেশীয় গুণজটা কিরকম হবে? এটা হচ্ছে গিয়া এ কার্তেশীয় গুণজ ভি ইকুয়াল টু হবে দ্বিতীয় বন্ধনী, আর এটার সাথে এটা গুণ হবে। তো 1, 2 এটাকে লেখা হবে এভাবে 1, 3, এটা হচ্ছে সরি এটা হচ্ছে কি 3, এটা হচ্ছে 3। তো 1, 3 এবং পরবর্তীর সাথে অনের সাথে 4 গুণ হবে, সেই ক্ষেত্রে কি হবে 1, 4, এবং পরবর্তীতে 2 এর সাথে 3 গুণ হবে এবং 2 এর সাথে 4 গুণ হবে। তো এটাকে লেখা হবে 2, 3 এবং লাস্টে কমা 2, 4। এটা হচ্ছে কি এটার কার্তেশীয় গুণজ। তো আমরা এ ও ভি দুইটা সেট নিলাম এবং এটার কার্তেশীয় গুণজ করে এই মানটা পেলাম। এখন বলছে কি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর, অর্থাৎ এগুলো কি এই সেটটার কি অন্তর্গত ক্রমজোড়, এই ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট। আমরা উপসেট শিখছি না? উপসেট কি? যখন একটা সেটের প্রত্যেকটা উপাদানকে আলাদাভাবে লেখা হয়, যেমন এখান থেকে এই একটা 1, 3 হচ্ছে কি একটা উপসেট, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এবং 1, 4 হচ্ছে কি অপর একটা উপসেট। তাহলে এই সেটের মধ্যে উপসেট কয়টা আছে? সম্পূর্ণ মিলে একটা উপসেট হইতে পারে এবং ইন্ডিভিজুয়ালি একটা আলাদাভাবে উপসেট হইতে পারে। আর এখানে অশূন্য উপসেট বলতে বোঝানো হয়েছে যে এই সম্পূর্ণ সেটটা, এই সম্পূর্ণ সেটটা আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। তার মানে অন্বয় হচ্ছে কি? অন্বয় হচ্ছে মূলত এই যে কোনো দুইটা সেটের কার্তেশীয় গুণজ করে আমরা যে মানগুলো পাবো সেটার অশূন্য উপসেটকেই হচ্ছে অন্বয় বলা হবে। এখানে অন্বয় মানে হচ্ছে কি সম্পর্ক বা রিলেশন। তাইলে এটাকে আমরা রিলেশনের আর দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ অন্যটাই হবে এটা, অন্যটাই হবে আর ইন্টু ভি, অর্থাৎ আর উপসেট এ, এটার মান হচ্ছে কি এটা। এখন তার পুরো মানটা যদি আমরা লিখি এখানে ইকুয়াল টু লিখতে পারি আমরা 1, 3, 1, 4 এবং 2, 3 এবং এটা হচ্ছে কি 2, 4। তাহলে অন্যটাই হচ্ছে মূলত কোনো দুইটা সেটকে আমরা যখন কার্তেশীয় গুণজ করব তার অশূন্য উপসেটকে যখন আমরা লিখবো তখন সেটাই হবে কি অন্যয়, এবং এটাকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। আর মানে হচ্ছে রিলেশন বা সম্পর্ক। এখন এখানে অপর একটা কথা বলা হয়েছে যে এখানে আর সেট এ এবং ভি এর কার্তেশীয় গুণজ করে আমরা যে সেটটা পাবো এই সেটের একটি উপসেট, অর্থাৎ এই যে সেটটা আছে অর্থাৎ অন্যয়টা আছে, অন্যয়টা হচ্ছে কি এই যে কার্তেশীয় গুণজের কি একটা উপসেট। কারণ এই সম্পূর্ণ মানটাই হবে কি একটা উপসেট এবং আলাদাভাবে এক একটা মান হবে কি উপসেট। তার মানে এই সম্পূর্ণ মানটা হচ্ছে কি অশূন্য উপসেট। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, উপসেটকে কিভাবে লেখা হয়
এটা হচ্ছে কি উপসেটের চিহ্ন, এটা হচ্ছে উপসেটের চিহ্ন। তাহলে এটাকে আমরা লিখতে পারি আর উপসেট, উপসেট এ কার্তেশীয় গুণজ ভি। তাহলে এখানে অন্যটা হচ্ছে কি যে কোনো দুইটা সেটের কার্তেশীয় গুণজের একটা অশূন্য উপসেট, বা যেটাকে রিলেশন বলা হয়। এখন এখানে দুইটা সেট আছে, যেমন এ একটা সেট এবং বি একটা সেট। তাহলে এই দুইটা সেটের অন্যয় কি হইবে? অন্যয় হবে এই দুইটা সেটের কার্তেশীয় গুণজ, অর্থাৎ এ ইন্টু ভি। এ কার্তেশীয় গুণজ ভি। তাহলে কার্তেশীয় গুণজ কিভাবে লেখে? অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে এবং 3-এর সাথে 4 আলাদাভাবে গুণ হবে। তাইলে মানটা পাবো কি? মানটা পাবো কমা 3, 2, 3, 4, এবং 5-এর সাথে কি? 5-এর সাথে ইন্ডিভিজুয়ালি 2 একবার গুণ হবে এবং 5-এর সাথে 4 একবার গুণ হবে, যেটাকে লেখা হবে 5, 2, এবং 5, 4। তাহলে এটা পাইলাম কি? কার্তেশীয় গুণজ, অর্থাৎ সেট দুইটার কার্তেশীয় গুণজের মান। এখন আমরা জানি অন্যয় বা রিলেশন এটা হবে কি যে কোনো দুইটা সেটের কার্তেশীয় গুণজের অশূন্য উপসেট। তাহলে এটাই হবে কি? অন্যয়। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 3, 2 এবং 3, 4, 5, 2 এবং হচ্ছে কত 5, 4। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর যদি আমরা অন্যয় নির্ণয় করি এটার। এবং এখানে আর একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা হলো এখানে পি একটা সেট যেটার মান হচ্ছে কত 2, 3, 4 এবং কিউ অপর একটা সেট যেটার মান হচ্ছে কত, উপাদান হচ্ছে কত 4, 6 এবং পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে y = 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। এখানে কি বলছে? পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে y = 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্যয় নির্ণয় করো। তাহলে আমরা নর্মালি যদি এটা কার্তেশীয় গুণজ করি, অর্থাৎ পি এর মান পি কার্তেশীয় গুণজ যদি আমরা কিউ বের করি, তাহলে আমরা মান পাবো অর্থাৎ 2, 2, 4 এবং 2, 6 এটা একবার পাবো। তাহলে 2, 4, 2, 6। সিমিলারলি আমরা 3, 4 এবং 3, 6 একটা মান পাবো। তাহলে 3, 6 সরি আগে হবে 3, 4, 3, 4, 3, 6 এবং 4, 4 এবং 4, 6 একটা মান পাবো। তাহলে 4, 4 এবং 4, 6 এটা পাইলাম কি? পি এবং কিউ এর একটা কার্তেশীয় গুণজের মান। এখন আমগো একটা শর্ত দিয়ে দিয়েছে, শর্তটা কি? অন্যয় যেটা হবে এখানে, অন্যয় যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে কি y = 2x। অর্থাৎ আমরা কি জানি এটা হচ্ছে কি একটা x এর ভ্যালু, এটা হচ্ছে কি y এর ভ্যালু। সিমিলারলি এই ক্রোমোজোরের যদি লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে ক্রোমোজোরের x এর ভ্যালু y এর ভ্যালু, এটা হচ্ছে x এর ভ্যালু y এর ভ্যালু। সেই ক্ষেত্রে আমগো শর্তটা হচ্ছে যে এখানে y এর যে মানটা হবে সেটা হবে কি x এর দ্বিগুণ। এটা হচ্ছে কি আমাদের রিলেশন। তাহলে এই রিলেশন অনুযায়ী এখানে কি এমন উপাদান আছে যে এই শর্তটা মানতেছে? তাহলে এখানে যখন y এর মানটা আমরা দেখব সেটা হবে কি x এর দ্বিগুণ, অর্থাৎ 2x। তাহলে এখানে x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে 2। তাহলে y এর মান হওয়ার উচিত কত? 2 × 2। তাহলে হবে কত? 4। কিন্তু দেখা যাচ্ছে এখানে এই শর্তটা মানতেছে। এখন কি দ্বিতীয় শর্তটা মানে দ্বিতীয় উপাদানে ক্রোমোজোরে এখানে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে কত? 2। তাহলে y এর ভ্যালু হওয়া উচিত কত? দ্বিগুণ। তাহলে 2 × 2 হওয়ার কথা 4, কিন্তু এখানে হয়েছে কত? 6। তাহলে এই শর্তটা কি মানে না। এখন এটা x এর ভ্যালু হচ্ছে যে 3, y এর ভ্যালু হওয়ার কথা উচিত কত? 6, কারণ দ্বিগুণ হওয়া লাগবে y এর ভ্যালু। তাহলে এই শর্তটাও মানে না। এখানে আবার x এর ভ্যালু হচ্ছে 3,
ওয়াই এর ভ্যালু হচ্ছে 6, তাহলে দেখা যায় যে এটা হচ্ছে কি দ্বিগুণ, অর্থাৎ এক্স থেকে এক্স যদি 3 হয় তাহলে ওয়াই এর ভ্যালু হবে কত দ্বিগুণ, তাহলে 2 × 3 আনসার লাগবে 6 এই শর্ত অনুযায়ী। ঠিক আছে, তাহলে দেখা যায় এটাও মানতেছে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাম্বার শর্তটা কি মানে চতুর্থ ক্রমজোড়ে। এখন এখানে কি শর্তটা মানতেছে না, কারণ এক্স এর ভ্যালু 4 এবং ওয়াই এর ভ্যালু হওয়া লাগবে 8, বাট এখানে হয়েছে 4, এই জন্য মানতেছে না। এবং এখানেও এক্স এর ভ্যালু 4 হওয়া লাগবে কত 8 ওয়াই এর ভ্যালু এই শর্ত অনুযায়ী, বাট এখানে হয়েছে 6। তার মানে দেখা যায় এখানে শুধু দুইটা ক্রমজোড়ই আছে, যেই দুইটা ক্রমজোড় এখানে ওয়াই ইকুয়াল টু 2x যে শর্তটা আছে সেটা মানতেছে। তাহলে এখানে যে অন্যয়টা হবে সেই অন্যয়টা নির্ণয়টা বের করা লাগবে এখানে শর্ত বিবেচনায়। তাহলে শর্ত বিবেচনায় অন্যয়টা হবে আমাদের 2,4 এখানে কমা দিয়ে 3,6, যে শর্তটা হচ্ছে কোনটা এই শর্ত বিবেচনায়। তাহলে আমাদের নির্ণয় যে অন্যয়টা পাইলাম সেটা হচ্ছে কত এটা। নেক্সট টপিক হচ্ছে ফাংশন, অর্থাৎ এখানে একটা সমীকরণ আছে। সমীকরণটা কি, যে y ইকুয়াল টু হচ্ছে x প্লাস 2, অর্থাৎ y এর যে মানটা পাবো আমরা, অর্থাৎ y এখানে চলক কয়টা দুইটা, একটা y চলক একটা x চলক। এখানে যখন y এর চলকের মানটা নির্ভরশীল কার উপরে, x এর উপরে, কারণ কি আমরা যখন x এর একটা মান বসাবো, ধরো 1 2 3 4 5 6 0 বা যে কোনো কিছু বসাই, সেটার উপরে নির্ভর করতেছে কি y। কারণ x এর ভ্যালু যখন আমরা এখানে 1 লিখি তখন y এর ভ্যালু কত 1 প্লাস কত 2, তাহলে হবে কত 3। আবার x এর ভ্যালু যখন আমরা এখানে 2 বসাবো তখন y এর ভ্যালু হবে কত 4 এই সমীকরণ অনুযায়ী। এবং x ইকুয়াল টু কত 3 হলে কি হবে y এর ভ্যালু হবে 5, যেটা এখানে দেওয়া আছে। তাহলে এই যে ব্যাপারটা, অর্থাৎ একটা চলকের উপরে অপর একটা চলক কি নির্ভরশীল, এই নির্ভরশীলতাই হচ্ছে কি মূলত একটা ফাংশন। এটা এখানে দেওয়া আছে যে এক্স এর ভ্যালু যখন আমরা এখানে বসাবো এই সমীকরণে তখন আমরা ওয়াই এর ভ্যালু পাইতেছি, অর্থাৎ এখানে দুইটা চলকের মধ্যে একটা চলকের মান যদি আমরা জানি, অর্থাৎ এক্স এর মানটা যদি আমরা জানি তাহলে ওয়াই এর মানটা কি আমরা বের করতে পারতেছি। তাহলে এখানে বলা হয়েছে এখানে এক্স ও ওয়াই উভয় হচ্ছে কি চলক, তবে এক্স এর মানের উপর ওয়াই এর মান নির্ভরশীল, কাজেই এক্স হচ্ছে এখানে একটা স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে কি অধীন চলক। তার মানে ফাংশন তো ক্লিয়ার, ফাংশন হচ্ছে যে যখন আমরা একটা চলকের উপর অপর একটা চলক কি নির্ভরশীল থাকে তখন ওই সমীকরণকেই বলা হয় কি একটা ফাংশন। এখন ফাংশনকে হচ্ছে এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা এক্স এর ফাংশন। তাহলে এক্স এর ফাংশনকে আমরা অনেক সময় এভাবে লিখতে পারি যে এক্স এর ফাংশনকে এখানে এক্স এর ফাংশনকে এখানে ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি আমরা। এক্স এর ফাংশনকে ওয়াই অথবা এফ অফ এক্স অথবা জি অফ এক্স বা এফ অফ এক্স, অর্থাৎ বড় হাতের এফ, এটাকে বলা হয় অফ, অর্থাৎ এফ অফ এক্স, জি অফ এক্স এবং হচ্ছে এফ অফ এক্স, এগুলো দ্বারা কি প্রকাশ করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে কি একটা এক্স এর ফাংশন। এগুলো ধারা প্রকাশ করি। তাহলে যখন আমরা দেখবো যে এগুলো আছে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কিছু একটা আছে সামথিং, তাহলে বুঝে নেব কি ওগুলো হচ্ছে কি একটা এক্স এর ফাংশন। তাহলে ফাংশন জিনিসটা হইলো কি, যখন একটা চলক অপর একটা চলকের উপরে কি হয় নির্ভরশীল থাকে, তাহলে ওই জিনিসটাকে কি বলবো আমরা ফাংশন। এখন ফাংশন এক্স এর ফাংশনকে আমরা এভাবে প্রকাশ করি যে ওয়াই অথবা এফ অফ এক্স বা বড় হাতের এফ অফ এক্স অথবা জি অফ এক্স। এখানে একটা ম্যাথ আছে ফাংশন রিলেটেড, যে এফ অফ এক্স যদি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হয় তাহলে এফ অফ মাইনাস 1 কি হবে,
তাহলে আমরা ফাংশনটা যদি লিখি, অর্থাৎ এফ অফ এক্সটা যদি আমরা লিখি, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু কত আছে, এখানে এক্স স্কোয়ার -4x প্লাস 3, এটা হচ্ছে কি একটা এক্স এর ফাংশন। এখন আমাদের বের করতে বলছি কি এফ অফ -1, তার মানে কি আমরা এখন এই যে ফাংশনটা এক্স এর যে ফাংশনটা, এখানে এক্স এর যে ভ্যালুটা সেইটা আমরা কি বসাবো, এখানে -1 বসাবো। তাহলে -1 এখানে কি হবে, হোল স্কয়ার হবে প্লাস মাইনাস হবে 4 ইন্টু -1। তাহলে যেখানে এক্স আছে এই ফাংশনে, সে জায়গায় জাস্ট আমরা কি -1টা বসাবো। তাহলে বসালে কি মান আসবে, -1 হোল স্কয়ার -4 ইন্টু -1 হবে প্লাস 3। তাহলে যে মানটা পাবো, -1 বর্গ করলে হবে 1, আর মাইনাসে মাইনাসে কি হবে +4 প্লাস 3। তাহলে এখানে যে মানটা পাবো সেটা হবে কত, 8, অর্থাৎ পজিটিভ 8। তাহলে এফ অফ -1 এই ফাংশনে যখন আমরা বসাবো তখন আমরা মানটা পাবো কি 8। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ ম্যাথটা যদি আর একবার দেখি, এখানে একটা ফাংশন আছে এফ অফ এক্স যেটা x² - 4x + 3। এখন আমাদের বের করতে বলছে যে এফ অফ -1 কত হবে। অর্থাৎ এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের যে জায়গায় এক্স আছে, ওই এক্স এর জায়গায় জাস্ট আমরা -1টা বসাইছি। ওইটা বসাইলে কি আমাদের সবগুলো কি হবে, একটা জানা মান আসবে। এই একটা অজানা চলক থেকে কি আমরা একটা জানা মান পাইছি। এটাই হচ্ছে কি ফাংশন লেখার পদ্ধতি। দেন এখানে আবার একটা জি অফ এক্স ফাংশন আছে। ফাংশনটা কিসের ফাংশন, এক্স এর ফাংশন। তাহলে এক্স এর ফাংশনটা কি, x³ প্লাস a ইন্টু x² মাইনাস 3x মাইনাস 6 হয়। তবে a এর কোন মানের জন্য, জি অফ -2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি বলছে, এখানে যেটা বলছে যে a এর কোন মানের জন্য, এখানে a কোনটা, এটা এই যে x এর যে ফাংশনটা, এখানে x এর ফাংশনে a হচ্ছে এই জায়গায়। তাহলে a এর মান কি বসাইলে এখানে g অফ -2 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা যদি এই ফাংশনটা লিখি একবার আগের মতো, অর্থাৎ g অফ x, এখানে কি আছে, g অফ x ইকুয়াল টু আছে x³ প্লাস ax² মাইনাস 3x মাইনাস 6। এখন আমাদের বলছে কি যে আমরা x এর জায়গায় যদি -2 বসাই, অর্থাৎ g অফ -2, এটা বসাবো কার জায়গায়, g অফ x এর জায়গায়। অর্থাৎ যে জায়গায় x আছে সে জায়গায় যদি আমরা -2 বসাই, তাহলে মান কখন 0 আসবে, কার জন্য, a এর জন্য। তাহলে a এর মানটা আমাকে বের করা লাগবে। তাহলে আমরা -2 দিয়ে একবার যদি করি, অর্থাৎ g অফ -2 কি হবে, g অফ -2 যেটা হবে সেটা হচ্ছে গিয়ে অর্থাৎ x এর জায়গায় আমরা -2 বসাবো। তাহলে -2 এটা হচ্ছে কিউব প্লাস a ইন্টু কি হবে x², অর্থাৎ -2 হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু কি হবে -2, এখানে হবে আবার -6। অর্থাৎ x এর জায়গায় আমরা -2 বসাইছি, অর্থাৎ সিদ্ধ করছি, x এর মানটাকে -2 দ্বারা সিদ্ধ করছি। তাহলে -2 কে কিউব করলে আমরা কত পাবো, -8, এবং প্লাস এখানে পাবো 4a, এখানে আবার পাবো মাইনাস পজিটিভ হবে, অর্থাৎ এখানের মাইনাস মিলে হবে পজিটিভ। আর 3 দুগুণে হবে কত, 6, 3 দুগুণে হবে +6, আর এখানে হচ্ছে -6, অর্থাৎ +6 -6 কি কাটা। তার মানে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে জাস্ট -8 প্লাস 4 এ থাকবে। এখন আমাদের বলছে কি যে a এর মানের জন্য g অফ -2 কখন 0 হবে। তাহলে প্রশ্ন মতে g অফ -2 ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা লিখতে পারি -8
প্লাস 4a ইকুয়াল টু 0। এখন আমরা যদি এখান থেকে a এর মানটা বের করতে চাই তাহলে এখানে 4a রেখে দেব, আর এই পাশে -8 আছে, তাহলে যদি ওই পাশে চলে যায় তাহলে মান হবে কি +8। এখন এখান থেকে যদি আমরা এটাকে রাখি, অর্থাৎ 4টা ওই পাশে চলে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 4 যদি ওই পাশে যায় তাহলে অ্যান্সার আসবে কত 2। অর্থাৎ এর যে মানটা হবে সেটা হবে কত 2। কখন? যখন g(-2 = 0 হবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ অর্থাৎ g(-2 = 0 হবে যখন a = কত হবে 2। তো নেক্সট টপিক হচ্ছে কি ডোমেন ও রেঞ্জ। তো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে ডোমেন ও রেঞ্জের। সেটা কি, যখন কোনো অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। এটা দ্বারা কি বোঝায়? অর্থাৎ এখানে একটা উদাহরণ আছে। উদাহরণটা কি, একটা অন্বয় এস ইকুয়াল টু মানগুলো দেওয়া আছে অন্বয়ের, অর্থাৎ ক্রমজোড়ের যে মান সেগুলো দেওয়া আছে। তাহলে অন্বয়টির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা সংজ্ঞা থেকে কি জানলাম, যে একটা অন্বয়ের যে ক্রমজোড়গুলোর যে প্রথম উপাদানটা কি কি, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কি 2 এবং হচ্ছে 3 আর 4। এই ক্রমজোড়গুলোর যে প্রথম উপাদানগুলো, এগুলো নিয়ে একটা সেট যদি আমরা গঠন করি তাহলে ওই সেটটা হবে কি এর ডোমেন, এবং ক্রমজোড়গুলোর দ্বিতীয় উপাদান অর্থাৎ 1, 2, 2 এবং 5, এই দ্বিতীয় উপাদান নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে এই সেটটা হবে কি এর রেঞ্জ। তাহলে ডোমেন ও রেঞ্জ এর সেটের কি হবে, অর্থাৎ এখানে অন্বয়ের ডোমেন হবে এর ক্রমজোড়গুলোর প্রথম উপাদান দ্বারা গঠিত সেট। উপাদান দ্বারা গঠিত সেট তথা ডোমেন আর, এবং ডোমেনকে লেখা হয় কি আর দ্বারা, হবে কি ডোম এস দ্বারা, কারণ এখানে অন্যয়টা কি রিলেশনের আর দ্বারা কিন্তু না, এখানে এস দিয়ে দিছে অন্যয়টা, তার মানে ডোম এস ইকুয়াল টু হবে ডোম এস ইকুয়াল টু এই অন্যয়ের প্রথম উপাদান দ্বারা গঠিত সেট। তাহলে প্রথম উপাদান 2 এখানে দুইবার আছে, তো একবার লিখলেই হবে। আমরা সেটের সমতা থেকে আমরা জানতে পারি যখন একাধিক কোনো উপাদান থাকে তখন একটা উপাদান লিখলেই হয়। সেক্ষেত্রে 2, 3 আর 4 হবে কি আমাদের ডোম। তাহলে এখানে হবে 2, 3, 4। এটা হবে কি এস অন্যয়ের একটা কি ডোম। এবং রেঞ্জ হবে কি, রেঞ্জ অনুরূপভাবে আমাদের রেঞ্জ হবে কি দ্বিতীয় উপাদান দ্বারা গঠিত সেট, অর্থাৎ এই অন্যয়ের ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান দ্বারা গঠিত সেট হবে কি এই এস অন্যয়ের একটি রেঞ্জ। তাহলে রেঞ্জ এস ইকুয়াল টু হবে এখানে
উপাদান কি কি আছে? দ্বিতীয় উপাদান কর্মজোড়ের অন, টু, টু, টু এবং 5, তাহলে কি হবে? অন, টু, 5 হবে অন কমা 2 কমা 5। তাহলে ডোম ও রেঞ্জ তো ক্লিয়ার। আমাদের নেক্সট টপিক হচ্ছে কি ফাংশনের লেখচিত্র, অর্থাৎ এখানে হচ্ছে কি একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে। তো লেখচিত্র যখন আমরা আঁকবো গ্রাফ পেপারে, তখন সেটা কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আঁকবো। আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে বলা হয় কি এক্স অক্ষ, এক্স অক্ষ, আর উপরটাকে বলা হয় কি ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষকে বলা হয় কি ভুজ, এক্স অক্ষকে বলা হয় ভুজ এবং ওয়াই অক্ষকে বলা হয় কি কোটি। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষকে বলা হবে ভুজ এবং ওয়াই অক্ষকে বলা হবে কোটি। এবং ভুজ আর কোটি সরলরেখা দুইটা যে বিন্দুতে মিলিত হয়েছে এটাকে বলা হয় কি মূল বিন্দু বা অরিজিন। ইংলিশে বলা হয় কি অরিজিন, আর বাংলায় বলা হয় মূলবিন্দু। তাহলে আমরা যখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যখন ফাংশন কোন একটা বিন্দু আঁকবো, ধরো কোনো একটা বিন্দু যদি আমরা বের করার চেষ্টা করি, ধরো এখানে একটা বিন্দু আছে, তাহলে বিন্দুটার অবস্থান আমরা মূল বিন্দু থেকে এটা কতটুকু দূরত্ব আছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এটা কিভাবে বের করবো? এটা হচ্ছে আমরা এই বিন্দুটাকে এক্স অক্ষ বরাবর একটা বাহু আঁকবো, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা বাহু আঁকবো এবং ওয়াই অক্ষ বরাবর একটা লম্ব টানবো সোজা কথা। যদি লম্ব টানি তাহলে মূলবিন্দু থেকে এটার যে অবস্থান সেই অবস্থানটা আমরা নির্ণয় করতে পারি কিভাবে? অর্থাৎ এই মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এটা কতটুকু দূরত্বে আছে সেটা আমরা জানতে পারি। এখানে কতটুকু দূরত্ব আছে? 1 2 3 4 5 6 7। তাহলে মূলবিন্দু থেকে এই যে বিন্দুটা, এই বিন্দুটার এক্স অক্ষ বরাবর অর্থাৎ ভূমি বরাবর যে দূরত্ব সেটা হবে কি 7। এবং ওয়াই অক্ষ বরাবর বা কোটির যে দূরত্বটা সেটা হবে কি 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা কোটি বরাবর গেছে কত? 8। তাহলে মূলবিন্দু থেকে ভূমি বরাবর যে দূরত্ব সেটা হবে যে 7 এবং কোটির যে দূরত্ব সেটা হবে কত? 8। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে কত? 7,8। এটা দ্বারা বোঝায় যে বিন্দুটার স্থানাঙ্ক হলো 7,8, অর্থাৎ মূলবিন্দু থেকে এটা এক্স অক্ষ বরাবর 7 একক গেছে এবং ওয়াই অক্ষ বরাবর 8 একক গেছে। তাহলে এর এক্স এর মান হবে কি এক্স ইকুয়াল টু হবে 7 এবং ওয়াই ইকুয়াল টু হবে কত? ওয়াই ইকুয়াল টু হবে 8। তো ওইভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি। এখন এখানে কিছু বলা আছে, এখানে কিছু চতুর্ভাগ আছে। চতুর্ভাগ বলা কি কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূলত 4টা চতুর্ভাগ থাকে। তো এটাকে বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এবং এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এবং লাস্টেরটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্থ চতুর্ভাগে আমরা হচ্ছে কি বিন্দুগুলা বসাবো। তাহলে এখানে হচ্ছে কি যখন আমরা পূর্ণ সংখ্যার মান বসাবো, পূর্ণ সংখ্যার মানগুলো কোনগুলা? প্লাস কমা মাইনাস এবং যে জিরোর যে মানগুলো আছে এগুলো কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার উপরে ভিত্তি করে, চিহ্নের উপর ভিত্তি করে চতুর্ভাগের আবার পরিবর্তন হইতে পারে। কিভাবে? যেমন প্রথম চতুর্ভাগের যে মানগুলো বসে এগুলো কি হবে? সবগুলাই পজিটিভ। যেমন প্রথমটা কি +7, দ্বিতীয়টা কি +80 বসছে। তাহলে প্রথম চতুর্ভাগটা হবে কি অল পজিটিভ, অর্থাৎ পজিটিভ কমা পজিটিভ। এবং দ্বিতীয় চতুর্ভাগ হবে কি নেগেটিভ কমা পজিটিভ, অর্থাৎ এক্স এর মান হবে নেগেটিভ ও ওয়াই এর মান অর্থাৎ কোটির মান হবে কি পজিটিভ। এবং তৃতীয় চতুর্ভাগে এক্স এর মান হবে কি নেগেটিভ এবং ওয়াই এর মান বা কোটির মানও হবে কি নেগেটিভ। এবং চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান হবে কি পজিটিভ এবং কোটির যে মানটা সেটা হবে কি নেগেটিভ, কোটির মান হবে নেগেটিভ। তাহলে আমরা যখন এই প্রথম চতুর্ভাগে কোনো একটা বিন্দু বসাবো, তাহলে সেই বিন্দুটা হচ্ছে কি বিবেচনায় বসাবো? যে দুইটা মানই কি হওয়া লাগবে? পজিটিভ হওয়া লাগবে। এবং দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মানটা হবে কি নেগেটিভ
এবং ওয়াই বা কোটির মানটা হবে কি পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে অল নেগেটিভ এবং চতুর্থ চতুর্ভাগে এক্স এর মানটা হবে পজিটিভ আর ওয়াই বা কোটির মানটা হবে নেগেটিভ। তাহলে আমরা যখন মূলবিন্দু থেকে একটা বিন্দু যদি নির্ণয় করতে চাই, বিন্দুটা ধরো এখানে এক্স ইকুয়াল টু হলো -6 এবং ওয়াই ইকুয়াল টু হলো মাইনাস 7। তাহলে আমরা এক্স কত -6, -7 যে বিন্দুটা আছে, এটা যদি আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থায় বসাইতে চাই, অর্থাৎ কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বসাইতে চাই, তাহলে কিভাবে বসাবো? তাহলে আমরা এটা দুইটা বিন্দুর মানে কিন্তু নেগেটিভ, তাহলে দুইটা বিন্দু কোন চতুর্ভাগে নেগেটিভ আছে? এটা হচ্ছে গিয়ে তৃতীয় চতুর্ভাগেই শুধু দুইটা বিন্দু নেগেটিভ আছে। তাহলে এই চতুর্ভাগেই কিন্তু এই বিন্দুটা কোথাও না কোথায় বসবে। তাহলে সেটা কোথায় বসবে? তাহলে হচ্ছে অল নেগেটিভ। তাহলে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে? দেখা যায় যে যখন নেগেটিভ হবে তখন এদিকে আসবে, যখন এক্স এর মান পজিটিভ হবে তখন এদিকে যাবে, নেগেটিভ হইলে এদিকে। আর ওয়াই এর মান যখন পজিটিভ হবে তখন উপরের দিকে যাবে, আর ওয়াই এর মান যখন নেগেটিভ তখন নিচের দিকে যাবে। তাহলে এক্স এর মান যেহেতু নেগেটিভ তাহলে বাম দিকে আসবে। তাহলে বাম দিক বরাবর যদি 6 ঘর আসি, অর্থাৎ 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে এক্স অক্ষ বরাবর এতটুকু আসবে এবং ওয়াই অক্ষ বরাবর কি -7 হবে। তাহলে -7টা যদি কোন দিকে হবে? 1 2 3 4 5 6 7, তাহলে এখানে হবে। তাহলে এই দুইটা বিন্দু যদি আমরা লম্ব টানি, লম্ব টানলে বিন্দুটা কোথায় মিলিত হয়েছে? এখানে। তাহলে ওই -6, কোথায় হবে? এখানে কোথাও হবে। তাহলে এই বিন্দুটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত -6, বিন্দু। ঠিক আছে? তাহলে এভাবেই হচ্ছে কি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দু বসিয়ে মান নির্ণয় করি। তাহলে এটা হবে কত? 1 2 3 4 5 6, এক্স অক্ষ বরাবর এটা কি 6 ঘর গেছে এবং ওয়াই অক্ষ বরাবর কয় ঘর গেছে? 7 ঘর। অর্থাৎ 1 2 3 4 5 6 7, অর্থাৎ নেগেটিভ 7 ঘর গেছে, -7। 1 2 3 4 5 6 7, -7। তাহলে এটাই হচ্ছে সেই -6, বিন্দু, -6, এভাবেই আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দু বসাই চতুর্ভাগের উপরে ভিত্তি করে, অর্থাৎ প্রত্যেকটা চিহ্ন প্লাস মাইনাসের উপর চিহ্ন করে মানগুলো এক একটা চতুর্ভাগে বসে। তো এখানে একটা লেখচিত্র দেওয়া আছে যেটা হচ্ছে কি পি একটা স্থানাঙ্ক, পি স্থানাঙ্কের কি এক্স এর মানও পজিটিভ এবং ওয়াই এর মানও পজিটিভ। তো এটা কোথায় হবে? প্রথম চতুর্ভাগে হবে, প্রথম চতুর্ভাগ। এই অক্ষ বরাবর কি হবে? এর ভুজের মান অর্থাৎ এক্স, আর বিন্দুটা কতটুকু উপরে আছে এটা হবে কি এর কোটির মান। তাহলে এটা হবে পজিটিভ এক্স, পজিটিভ ওয়াই, সেটাই এখানে বলা আছে। আর এটা হচ্ছে কি মূল বিন্দু। তো একটা উদাহরণ আছে, অর্থাৎ y = 2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করো যেখানে -3 ≤ x। মানে কি -3টা হলো কি x থেকে ছোট এবং x এর সমান, এবং x টা হলো কি x <3 পজিটিভ 3, অর্থাৎ এই x এর মানটা হবে কি -3 থেকে বড় এবং -3 সমান এবং পজিটিভ 3 থেকে ছোট এবং পজিটিভ 3 সমান। তাহলে x এর মানটা কি হইতে পারে? x এর মানটা হবে কি শর্ত অনুযায়ী x এর মানটা হবে এটা, -3, -2, -1, 0, +1, +2 এবং +3। এই শর্ত অনুযায়ী এই মানটা হবে কত? এটা। এখন আমাদের প্রশ্নটা কি যে y = 2x ফাংশনের লেখচিত্র অঙ্কন করো। তাহলে y = 2x ফাংশনটা যদি আমরা বের করি, অর্থাৎ এটা হচ্ছে কি এটা x এর ফাংশন, x এর ফাংশনটা যদি আমরা লিখি, অর্থাৎ y = হবে কি y এর প্রত্যেকটা মান হবে কি x এর দ্বিগুণ। তো x এর মান এখানে বলা আছে, তো আমরা এগুলো যদি বসাই, অর্থাৎ এখানে যদি আমরা x এর মান লিখি, নিচে y এর মান বের করি, তথা
এখানে যদি এই বরাবর একটা দাগ দেই তাহলে এক্স এর মান কয়টা হবে? এখানে এক্স এর মান হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এখানে দাগ দেওয়া লাগবে কয়টা? 7টা। 1টা 2টা 3 4 কত 5 6 আর এখানে হবে কত 7। তাহলে লাস্টের টুকু কি বাদ যাবে? লাস্টের টুকু বাদ। তাহলে এক্স এর মান যখন হবে কত -3 তখন ওয়াই এর মান হবে কত? ওয়াই এর মান হবে কত এর দ্বিগুণ, কারণ শর্তটা কি? ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x। তাহলে ওয়াই এর মানটা হবে এর দ্বিগুণ অর্থাৎ -6। এবং এক্স এর মান যখন হবে -2 তখন ওয়াই এর মানটা হবে কত? অর্থাৎ -4। এবং যখন হবে কত -1 তখন ওয়াই এর মান হবে কত? -2 অর্থাৎ দ্বিগুণ হবে। তো 0 হইলে কি হবে? 0 এর যত দিয়ে গুণ দেব অ্যান্সার আসবে 0ই। এবং যখন আমরা 1 বসাবো এক্স এর মান তখন এটার মান হবে 2 এবং এটা 2 বসাইলে এটার মান হবে 4 এবং এটা 3 বসাইলে অ্যান্সার হবে +6। তাহলে এক্স এর মান তো এই পর্যন্তই আমরা বসাইতে পারবো, কারণ শর্তটা কি? এটা। তো এই অনুযায়ী এক্স এর মান আসে কত? এটা। তাহলে এক্স এর মান থেকে আমরা কি ওয়াই এর মান বের করে ফেললাম, অর্থাৎ এক্স এর ফাংশন অনুযায়ী। এখন এটা আমরা কি লেখচিত্রে বসাবো, অর্থাৎ এই একটা স্থানাঙ্ক এই একটা স্থানাঙ্ক এরকম আলাদা করে 7টা স্থানাঙ্ক কি আমরা লেখচিত্রে বসাবো। তাহলে লেখচিত্রে বসাইলে আমরা মান কি পাবো? তাহলে যদি আমরা একটা লেখচিত্র আঁকি, এখানে ধরো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি একটা লেখচিত্র আঁকি, এটা হবে কি মূলবিন্দু অর্থাৎ 0। এখান থেকে আমরা বিন্দুগুলো আঁকবো। তাহলে আমাদের কি কি বিন্দু আঁকা লাগবে? -3 ও -6 দ্বারা একটা বিন্দু আঁকা লাগবে। তাহলে -3 -6 হয়ে আছে, অর্থাৎ দুইটাই নেগেটিভ। তাহলে বিন্দুটা হবে কত? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে বিন্দুটা কোথায় হবে? 1 2 3, অর্থাৎ এখানে হবে কি এক্স এর ভ্যালু আর -6 হবে কি ওয়াই এর ভ্যালু। তাহলে 1 2 3 4 5 6। তাহলে বিন্দুটা মিলিত হয়েছে কোথায়? বিন্দুটা মিলিত হবে এখানে কোথাও। বিন্দুটা হবে ঠিক এখানে, এখানে কোথাও হবে। এবং পরবর্তী বিন্দুটা হচ্ছে কত? -2, -4। তাহলে -2 কোথায় আছে? -2 হচ্ছে যে 1 2 এখানে, এবং -4 হচ্ছে 1 2 3 4। তো এই বিন্দুটা যদি লম্ব আঁকি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর লম্ব আঁকলে বিন্দুটা হবে কোথায়? এখানে, অর্থাৎ এদের ছেদবিন্দুতে এখানে কোথাও হবে। এবং পরবর্তীতে -1, 2 এই স্থানাঙ্কটা যদি আঁকি, অর্থাৎ -1 কোথায়? এই, এবং 2 কোথায়? 1 2। তাহলে বিন্দুটা মিলিত হবে কোথায়? মিলিত হবে এখানে কোথাও। যদিও এটা গ্রাফ পেপারে আঁকলে সুবিধা হইতো, বাট বোঝার সুবিধার্থে আঁকতেছি। বিন্দুটা হবে এখানে কোথাও। তো এখন পরবর্তী স্থানাঙ্কটা কি? 0, 0, অর্থাৎ এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কত? 0। অর্থাৎ 0, 0 বিন্দুটা কোথায় হবে? 0, 0 বিন্দুটা হবে এই মূল বিন্দুগামী, অর্থাৎ মূল বিন্দুগামী একটা বিন্দু।
এবং পরবর্তী স্থানাঙ্কটা হবে 1,2, অর্থাৎ পজিটিভ 1 পজিটিভ 2। তাহলে পজিটিভ 1 কই আছে, এই পজিটিভ 1, পজিটিভ 2 হবে y অক্ষ বরাবর 1 2। তাহলে এটা ছেদ করছে কোথায়, ছেদ করছে এখানে কোথাও, তাহলে এটা ছেদ করবে এই জায়গায়। পরবর্তীতে এখানে হবে, পরবর্তী যে বিন্দুটা আছে সেটা হচ্ছে কি 2,4, দুইটাই পজিটিভ। তাহলে পজিটিভ হলে এক্স যদি পজিটিভ হয় তাহলে যাবে এখানে, আর এক্স যদি নেগেটিভ হয় তাহলে যাবে এদিকে, এবং ওয়াই যদি পজিটিভ হয় তাহলে যাবে উপরে, এবং ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে যাবে নিচে। কিন্তু দেখা যাইতেছে কি পরবর্তীগুলো দুইটাই পজিটিভ, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর এদিকে ও এক্স অক্ষ বরাবর এদিকে যাবে। তাহলে পরবর্তী স্থানাঙ্কটা হচ্ছে পজিটিভ 2 পজিটিভ 4। তাহলে পজিটিভ 2 হবে 1 2 এখানে, এবং 4 হবে 1 2 3 4। তাহলে এটা যদি আমরা ছেদ করাই, ছেদ করাইলে মিলিত হয়েছে কই এখানে, তাহলে পরবর্তী বিন্দুটা হবে এখানে। এবং লাস্টের যে বিন্দুটা অর্থাৎ 3,6, অর্থাৎ পজিটিভ 3 পজিটিভ 6, এটা যদি আঁকি তাহলে 1 2 3 4, সরি 3 পর্যন্ত আঁকতে হবে, 1 2 3, এবং 6 ঘর যাবে, 6 ঘর ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যায়, 1 2 3 4 5 6। তাহলে এই বরাবর যদি লম্ব আঁকি তাহলে এটা মিলিত হয়েছে কোথায়, এখানে। তাহলে এটা হবে কি ষষ্ঠ বিন্দু। তাহলে বিন্দু আমরা কয়টা পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এখানেও স্থানাঙ্ক আছে কয়টা, 7টাই আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 7টা বিন্দু যদি আমরা একটা স্কেল দিয়ে দাগ দিই, স্কেল কোথায়, স্কেল, স্কেল দিয়ে যদি এই বিন্দুগুলো মিলিত করি তাহলে দেখা যাবে কি বিন্দুগুলো কি একটা সরল রেখায় অবস্থিত না। এই বিন্দুগুলো হচ্ছে কি একটা মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে এভাবেই হচ্ছে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এটা তো অবশ্যই আমরা একটা লেখচিত্র আঁকবো। লেখচিত্রটা কিরকম, এরকম হবে। এরকম একটা লেখচিত্রিত আঁকতে আরো সুবিধা হবে, অর্থাৎ বিন্দুগুলো ডিরেক্টলি বোঝা যাবে যে কোথায় আছে। সেই ক্ষেত্রে দেখা যাবে কি বিন্দুগামী এটা হবে কি মূল বিন্দুগামী একটা সরল রেখা। এখানে তো মানগুলো কি এক্স্যাক্টলি বসাইতে পারি নাই, কারণ আমরা এখান থেকে লম্বভাবে টানাটানি করা কি সম্ভব হয় না। আর যখন আমরা গ্রাফ পেপারে আঁকবো তখন আমরা কি এভাবে এক্স্যাক্টলি একটা মূলবিন্দুগামী সরল রেখা পাবো, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু 2x ফাংশনে যখন আমরা x এর মান বসাবো তখন y এর মান পাবো, অর্থাৎ x এর মান কোনগুলো, শর্ত অনুযায়ী এগুলো। তাহলে আমরা এগুলো যখন বসাবো তখন কি x হবে কি একটা মূলবিন্দুগামী, অর্থাৎ এই যে লেখচিত্রটা যদি আমরা একটা বিন্দুগুলো বসাই, যখন আমরা একটা সরল রেখা টানবো বিন্দু উপরে তখন এটা কি হবে, একটা মূলবিন্দুগামী সরল রেখা হবে। সেটাই হচ্ছে কি এটা y ইকুয়াল টু 2x ফাংশনের লেখচিত্র। ক্লিয়ার? তো এই পর্যন্তই ছিল আমাদের সেট অফ ফাংশনের যত আর কি বেসিক ছিল এই অধ্যায়ের। এটা লাস্ট লেকচারের লাস্ট টপিক। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে কি এই অধ্যায়ের যত সিকিউ আসবে প্লাস এমসিকিউ ওগুলো সলভ করার চেষ্টা করব। আর তোমাদের যদি অন্যান্য কোনো বিষয়ের প্রবলেম থাকে, সায়েন্স সায়েন্স প্লাস হচ্ছে কি জেনারেল ম্যাথ আর ইংলিশ, ওগুলো বলতে পারো যে কোন কোন টপিকের উপরে ক্লাস নিতে পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই। আমি এখানে দুইটা সিলি মিস্টেক করছি। তো একটা হচ্ছে গিয়ে আমি এখানে 7 গোল লিখছি, বাট এখানে পরবর্তীতে দেখলাম কি এখানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 8 ঘর গেছে। তাহলে এখানে এক্স ইকুয়াল হবে কত, 8। তার মানে এখানে একটু মিস্টেক হয়েছে। তাহলে এখানে এক্স এর ভ্যালু হবে কত, 8। এর ভ্যালু হবে 8,8। তাহলে
এক্সটা হবে 8 এবং পরবর্তী মিস্টেকটা হচ্ছে এখানে আমি চতুর্ভাগ লিখছি, বাট এটা হবে জাস্ট চতুর্থ চতুর্ভাগ। তো সেটা যদি আমি ফিক্স করি, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ তো এই